আসসালামু আলাইকুম। আমি আলফাজ হোসেন, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজ। জয় কলেজে যে ধারাবাহিক মেডিকেল ক্লাসগুলো হচ্ছে তার ধারাবাহিকতায় আজকে কর্মমুখী রসায়ন যে চ্যাপ্টার থেকে প্রতি বছর একটা প্রশ্ন মেডিকেল ভর্তি পরীক্ষায় আসবেই। সো তোমরা দেরি না করে দ্রুত জয়েন দাও এবং কে কোথা থেকে ক্লাস দেখছো আমাকে জানাও এবং লাইভটা একটু দ্রুত শেয়ার করে দেবা। আমাকে সবাই অলরেডি চিনো, আমার নাম আলফাজ, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল। তো আমাদের যে চ্যাপ্টারটা পড়াবো সেটা হচ্ছে দেখো কর্মমুখী রসায়ন। আমাদের বাস্তব জীবনে এই যে টুথপেস্ট, এই যে আমরা হচ্ছে কাপড় কাটার সোডা সাবান, আমরা যে পাউডার, মাথায় যে তেল দিই, এইগুলো নিয়ে সার্বিক আলোচনা হয়েছে এই অধ্যায়ে। তাই বলা হয়েছে কর্মমুখী রসায়ন। এই অধ্যায়ের সকল প্রকার এমসিকিউ সলভ করব। দেখো আমরা একটা এমসিকিউ দিয়ে আজকে শুরু করি। হ্যাঁ, এইটা তারা তোমরা অ্যান্সার করতে থাকো যে এই ফুড প্রিজারভেটিভ হিসেবে সাইট্রিক অ্যাসিডের পিএইচ এর মান কত হয়। এই প্রশ্নটা দিয়ে আমাদের আজকে ক্লাস সূচনা হবে এবং আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা এটাও একটু জানাও। দেখো পিএইচ এর মানটা কতবার মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে, 21 সালে, 15 সালে এবং 20-21 সালে দুইবার বিডিএস এবং মেডিকেল ভর্তি পরীক্ষায়। তাহলে এই কোশ্চেনটা তোমরা পারো কিনা দেখি এবং সবাই লাইভটা শেয়ার করে দাও। আমিও আমার এখান থেকে আমার গ্রুপে একটু শেয়ার দিয়ে দেই। কে কোথা থেকে ক্লাস করছো এবং সবাই জানাই দাও এবং এই প্রশ্নটা অ্যান্সার করতে থাকো। দেখি কে পারো, দেখি কে পারো। সবাই সবাই এই যে আমি শেয়ার দিয়ে দিলাম। এখন এই প্রশ্নটা পারো কে কে একটু জানাও, দ্রুত দ্রুত জানাও। আর তোমাদের পড়াশোনার গতি কেমন? হতাশ হয়ে গেছো? খুবই হতাশ হলে চলবে না, এখন তো কেবলমাত্র শুরু, প্যারা নেওয়া। এখন সামনে অনেক অনেক অ্যাডমিশন টেস্ট বাকি তোমার, অনেক অনেক। দেখো আমরা পায়ের মান পড়ি না, পাই। এই পাই কি আবিষ্কার করে বলো তো? পাই কি আবিষ্কার করে? এবং এই পাই যেহেতু আবিষ্কার করে, কেন ভাই এটা পড়লাম? কারণ এখন আন্তর্জাতিক রিলেটেড প্রশ্ন আসে, অর্থাৎ যে কোনো জিনিস চলে আসতে পারে পরীক্ষায় জিকে হিসেবে। তাহলে দেখো পায়ের মান আমরা কি পড়ি? 3.1416 এরকম পড়ি না পায়ের মান। দেখো প্রথম তিনটা অক্ষর একদম এই ফুড প্রিজারভেটিভস এর সাইট্রিক অ্যাসিডের মান একই রকম। কত সুন্দর! দেখো এই যে এইটার মান হবে এখানে, এই যে। আর এখানে সাইট্রিক অ্যাসিড না বলে যদি বলা হতো যে বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড যদি বলা হতো তাহলে কত পিএইচ এর आंसर হতো বলো তো? যদি বলা হতো বেনজোইক অ্যাসিডের পিএইচ কত, অর্থাৎ এই অধ্যায় থেকে কর্মমুখী রসায়ন অধ্যায় থেকে দুইটা এমসিকিউ আমাদের পড়লে মানে পিএইচ এর মান মনে রাখা দরকার খুবই। একটা হচ্ছে বেনজোইক অ্যাসিড, তার মান হবে 4.74 আর সাইট্রিক অ্যাসিডের মান হবে 3.14। বুঝতে কি পেরেছো? ভাস্কর্য, এই তো পারছো একজন। আর্যভট্ট না ভাস্কর্য বলো? আর্যভট্ট শূন্য আবিষ্কার করে। সাবিরা, আমির রহমান, মুফা সুলতানা, সবাই রাইট অ্যান্সার, ঠিক আছে সি। আচ্ছা আরেকটা এমসিকিউ দিয়ে শুরু করি। হ্যাঁ এইটা বলো তো কে পারো দেখি, এইটা কে পারো? সল্টিং প্রক্রিয়ায় খাদ্য সংরক্ষণের সময় কোনটি ঘটে? সল্টিং প্রক্রিয়া বলতে সল্টিং মানে কি? সল্ট মানে কিভাবে বলো তো? সল্ট মানে হচ্ছে লবণ। অর্থাৎ আমরা যদি কোনো শাকসবজি কেটে একটা থালায় রাখি, তারপরে ওইখানে যদি লবণ দিয়ে মিশাই, ওইটাকে বলা সল্টিং প্রক্রিয়া। এই সল্টিং বলা হয় সোডিয়াম ক্লোরাইড, একটা প্রাকৃতিক খাদ্য সংরক্ষণ ফুড প্রিজারভেটিভস, যেটা ইউজ করা হয় খাদ্যকে দীর্ঘদিন সংরক্ষণ করার ক্ষেত্রে। তাহলে দেখো সল্টিং মানে কি? লবণ মিশাতে হবে খাদ্যের সাথে। কেন মিশাইতে হবে? বেশি দিন যেন সেটাকে টিকে। তাহলে দেখো সল্টিং প্রক্রিয়ায় নিচের কোনটি ঘটে? দেখো আমরা যদি কোনো শাকসবজিকে ডুবাই, তার ভিতরে কিন্তু পানি ঢুকে যাবে বা শোষণ করে নিবে। অর্থাৎ যদি আমরা কোনো কিশমিশ একটা পানিতে দিই, তাহলে পানি কিন্তু কিশমিশের ভিতরে প্রবেশ করবে। সেই ঘটনাটি এখানেও ঘটে যাবে, বুঝছো? ফুলে যাবে। অর্থাৎ এটা হচ্ছে অসমোসিস প্রক্রিয়া। তোমরা কারা কারা রাইট অ্যান্সার দিয়েছো একটু দেখি। ভ্যাম, নিশরাত জাহান নিশি, ঠিক আছে। ডিফিউশন না সাবিরা, এটা হবে অসমোসিস। সল্টিং প্রক্রিয়ায় অসমোসিস হয়, মনে রাখবা। এটা কিন্তু ডেন্টাল ভর্তি পরীক্ষায় এসেছে, অর্থাৎ ভুল করলে চলবে না। যেগুলো কমন কোশ্চেন সেগুলো ভুল করা যাবে না, ওকে? তাহলে এটা হবে কি? অসমোসিস। সবাই বলো অসমোসিস, 2 এর এ। হ্যাঁ ভাইয়া, এইচএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো কই থেকে করলে ভালো হবে? দেখো এই যে আমাদের মেডি প্রশ্ন ব্যাংক আছে, দেখো এখানে এই মেডি প্রশ্ন ব্যাংক থেকেই কোশ্চেনগুলো সলভ করে নিবা। এখানে হিউজ পরিমাণ অনুশীলন,
বিডিএস, মেডিকেল, ভার্সিটি যাবতীয় সকল কোশ্চেনের অ্যান্সার এবং ব্যাখ্যা সহ দেওয়া আছে। আর তোমরা যারা জিকে নিয়ে টেনশন আছে, যারা আন্তর্জাতিক প্রশ্ন থেকে আসছে, তারা এই বইটি ফলো করতে পারো, জিকে হাইলাইটস, একদম বাজারে নতুন, একদম স্বল্প দামে, এবং তুমি এটা দেখো শেষ করতে পারবা, খুব অল্প পরিমাণ পাতা, ফলে তুমি খুব দ্রুত এটা রিভিশন দিতে পারবা আশা করি। এখানে আন্তর্জাতিক প্রশ্ন এবং সাম্প্রতিক ঘটনাবলী দেওয়া আছে, বুঝতে কি পেরেছো? তাহলে সল্টিং প্রক্রিয়া কি হয়? অসমোসিস হয়। এখন বলো তো, মাংস কৌটাজাতকরণে নিচের কোনটি ব্যবহৃত হয়? মাংস, মাংসের ক্ষেত্রে কি মিশাইতে হয় বলো তো? মাংসতে কোনোদিন কি বলো তো? এটা কে পারো? এটা কে পারো? এটাও এমবিবিএস ভর্তি পরীক্ষায় এসেছে। তুমি যদি এইগুলো এখনো না পারো, তুমি এক্সট্রা ইনফরমেশনের পিছনে কেন দৌড়াই ভাই বলো তো? এক্সট্রা ইনফরমেশনে কেন দৌড়াবা? তুমি তো মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নগুলোই পারো না, তাহলে তুমি কেন এক্সট্রা ইনফো চাও? একজন মনে করো পরীক্ষায় 10-20 পাই, সে জিজ্ঞাসা করছে আমিও 4 নম্বরে মুগ্ধা দেবো নাকি ময়মনসিংহ দেব? ভাই তুই তো চান্সই পাবে না। তাহলে এমন এমন প্রশ্ন করবা যেগুলো লজিক্যাল, বুঝতে পেরেছো? তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার এই যে 16-17 কোশ্চেনই পারো না, তুমি চাচ্ছ যে এক্সট্রা ইনফো আজিবুর রহমানের বই দেখায়। কেন ভাই? তুমি আগে সহজ জিনিসগুলো পারো। মেডিকেল ভর্তি পরীক্ষার চান্স মিস হবে এই কারণেই যে তুমি সহজ জিনিসগুলো ভুল করতেছো, বুঝছো? তুমি কঠিন জিনিস ভুল করার কারণে কারোর চান্স মিস হয় না, এটা মনে রাখবা সবসময়। আচ্ছা এটা দেখো তো, 2% সোডিয়াম ক্লোরাইড, অনেকে বলছে বি। মাংস কোটাজাতকরণের ক্ষেত্রে কত পার্সেন্ট কোটাজাতকরণে কোনটি ব্যবহৃত হয় বলো তো? সবাই বলো কত পার্সেন্ট বলো? 2% লবণ। মাংস বললেই লবণ। এখন এই লবণটা দেখবা নাইট্রেটের লবণ, সোডিয়াম নাইট্রেট। কি লবণ ব্যবহার করা হয় বলো তো? সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট, সবাই বলো সোডিয়াম নাইট্রেট। হ্যাঁ, এই নাইট্রেট লবণগুলো এখানে ইউজ করা হয়। 2% সোডিয়াম, সবাই রাইট অ্যান্সার করেছো। মালিহা জান্নাত ঠিক আছে, নিসরাত জাহান নিশি ঠিক আছে, সুমায়া সুলতানা, স্বপ্না বিবি ঠিক আছে। আচ্ছা থ্যাংক ইউ। নিরাপদ খাদ্য সংরক্ষণ হিসেবে কোনটি পরিচিত? কোনটি বলো তো? নিরাপদ খাদ্য সংরক্ষণ, অর্থাৎ এই খাবার খাইলে, এই ধরনের ফুড প্রিজারভেটিভস মিশ্রিত খাবার খাইলেই তোমার কোনো ক্ষতি হবে না। সোডিয়াম বেনজয়েড, সোডিয়াম নাইট্রেট, এ দেখো সোডিয়াম নাইট্রাইট লবণ, কিন্তু এটাকে মাংস দেওয়া হয়। ক্যালসিয়াম প্রোপানয়েড, ক্যালসিয়াম কার্বাইড, ক্যালসিয়াম কার্বাইড কিন্তু ফল পাকাইতে ইউজ করা হয়, বুঝছো? ফলগুলা একটা হিট তৈরি হয় ওইখানে, এটা কিন্তু ক্যান্সার, কিডনি, হার্ট এইগুলা কিন্তু নষ্ট করে দেয়। এটা কিন্তু খুবই খারাপ খাবার, মানে ক্যালসিয়াম কার্বাইড একটা খুবই খারাপ যৌগ, বুঝছো? ক্যালসিয়াম কার্বাইডের বলতো এসপি মানে কত সংক্রায়ন কি? ক্যালসিয়াম কার্বাইড বলো তো, কে পারো? তাহলে দেখো এই যে লাস্টের তিনটা, এই তিনটা আমাদের দেহের জন্য ক্ষতিকর। বাট সোডিয়াম বেনজয়েড, তোমরা যখন কোনো খাবার খাও, চিপস খাও, দেখবা ওখানে পিছনে সারিবদ্ধ করে যে উপাদান বা গ্রেডিয়েন্টস আছে, ওইখানে দেখবা বেনজয়েড 0.5%, বেনজয়েড সামথিং পার্সেন্ট এরকম দেওয়া থাকে। অর্থাৎ এটা কিন্তু খাওয়া যায়, অর্থাৎ এটা কিন্তু নিরাপদ, বুঝতে কি পেরেছো? এটা কিন্তু কি নিরাপদ। এই তো এসপি, নিসরাত জাহান নিশি তুমি ঠিক অ্যান্সার করেছো, এসপি হবে। কারণ এই ক্যালসিয়াম কার্বাইডের ভিতরে ট্রিপল বন্ড থাকে, ট্রিপল বন্ধন থাকলে কি হয়? এসপি হয়, বুঝতে কি পেরেছো? তাহলে ক্যালসিয়াম কার্বাইড এসপি সংকরণ, কোনটা অ্যান্সার হবে? সোডিয়াম বেনজয়েড। কেন? কারণ এটা খাইলে আমাদের কি হয়? কোনো ক্ষতিগ্রস্ত হয় না এই মিশ্রিত খাবার খাইলে। প্রাকৃতিক খাদ্য সংরক্ষণ হিসেবে কোনটি ব্যবহৃত হয় বলো তো? প্রাকৃতিক খাদ্য সংরক্ষণ হিসেবে কোনটি ব্যবহার করা হয়? এটা পড়ায় আমাদের প্রথম পেজে চলে যাব, যেটা আমাদের মূল বেসিক পড়াশোনা। যেটুকু লাগবে এই অধ্যায়ে, যেটুকু লাগবে, যে এমসিকিউ গুলো আসার মতো, সেইগুলো নিয়েই তোমাদের ডিসকাস করছি। আর এই এমসিকিউ গুলো নেওয়া হয়েছে তোমার জয়কুলের কোশ্চেন ব্যাংক থেকে, বুঝতে পেরেছো? বাজারে অ্যাভেলেবল, জাস্ট লাইব্রেরি থেকে শুধু মুখ দিয়ে বলবা আর অটোমেটিক দেখবা তোমার লাইব্রেরিয়ান দেখাবে। দেখো এই প্রশ্নটা কত গুরুত্বপূর্ণ, এটা কোথায় আসেনি বলো? রাজশাহী, তোমার হচ্ছে ময়মনসিংহ বোর্ড, তারপর ঢাকা বোর্ড, দিনাজপুর বোর্ড, তারপর হচ্ছে BAU বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি। দেখো কত জায়গায় আসছে, দেখো এটা যে পারতে হবে তোমাকে। এই যে সাবিরা বলছো, সুপ্রিয় পল বলছো, স্মরণিকা ঠিক আছে, মালিহা জান্নাত, সুমায়া সুলতানা ঠিক আছে, কাব্যর শহর, হাসিবুল হাসান। আল্লাহ তোমার একটা সুন্দর নাম দিয়েছে, তোমরা কেন নাম দিয়ে ফেসবুক আইডি খোলো না? আল্লাহ একটা সুন্দর নাম দিছে না? তোমার বাপ মা কত কষ্ট করে একটা নাম দিয়েছে, নিজের নাম দিয়ে আইডি খুলবা।
শাবনুর রহমান, ইমরান হোসেন ইমরান, সাবা আহমেদ, ঠিক আছে, আবু সুপাইন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কি হবে? প্রাকৃতিক শব্দটি দেখো, প্রাকৃতিক। প্রাকৃতিক আর কি কি আছে বলো তো? রসুন, হ্যাঁ, এই যে রসুন, হ্যাঁ, এই যে লেবুর রস, আবার হচ্ছে লেবু, হ্যাঁ, এইগুলো হচ্ছে তোমার কি, এইগুলো হচ্ছে প্রাকৃতিক, যেগুলো একদম প্রাকৃতিক। বা তেল, তেল কিন্তু প্রাকৃতিক, হ্যাঁ, তেল। যেমন তেল দিয়ে আমরা কি আচার বানাই, তাই না? পিকলিং এর কাজে ব্যবহার করা হয়। তাহলে এটা কি হবে? সোডিয়াম ক্লোরাইড। এটা কিন্তু প্রাকৃতিক ভাবে পাওয়া যায়। বাকিগুলো কিন্তু যৌগ, এগুলো কিন্তু আমরা ল্যাবরেটরিতে তৈরি করতে পারি, বাট এটাও তৈরি করতে পারি, বাট এটা কিন্তু আমাদের সমুদ্রেতে পাওয়া যায়। এই যে সোডিয়াম ক্লোরাইড, এটা কয় নাম্বার গ্রুপের হ্যালোজেন মৌল আছে এখানে? কয় নাম্বার গ্রুপের? এবং এই যে সোডিয়াম ক্লোরাইড কি ধরনের যৌগ? আয়নিক সমযোজী না সন্নিবেশ? এগুলো কমেন্ট করতে থাকো। তাহলে আমরা একটু ফার্স্ট পেজে যাই, তাই না? একটু ফার্স্ট পেজে যাই। ফার্স্ট পেজে গিয়ে আমরা আবার প্রশ্ন সলভ করব। এখন দেখো, কর্মমুখী রসায়নে খাদ্য নিরাপত্তার ভিত্তি, এইটুকু তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় এই বইয়ের এইটুকু পোরশন পড়াই লাগবে। দেখো কি, খাদ্য নিরাপত্তার ভিত্তি কয়টা পরীক্ষায় আসবে? 3টা। কয়টা? আমার সাথে বলো 3টা। কি 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 দিয়ে মনে রাখবা? দেখো, প্রস্রাব, প্রস্রাব, এটা দিয়ে আমি মনে রাখতাম। আমি যখন এইচএসসি লেভেলে থাকতাম তখন আমি এই শব্দটা দিয়ে মনে রাখতাম। দেখো, প্রতে হচ্ছে পর্যাপ্ত খাদ্য প্রাপ্তি, প্রতে হচ্ছে পর্যাপ্ত খাদ্য প্রাপ্তি। আর দন্তুর সাথে দেখো, দন্তুর সাথে সঠিক ব্যবহার, খাদ্যে কি সঠিক ব্যবহার। আর এই যে বতে হচ্ছে সঠিক ব্যবহার, হ্যাঁ। আর এই যে দন্তুস, দন্তুস মানে সামর্থ্য, বুঝছো? তাহলে দেখো, প্রস্রাব দিয়ে মনে রাখা যায় এটা, হ্যাঁ। প্র মানে পর্যাপ্ত খাদ্য, আর দন্তুর সাথে হচ্ছে সামর্থ্য, আর বতে হচ্ছে খাদ্যের সঠিক ব্যবহার। বুঝতে পেরেছো? তাহলে মনে রাখতে পারবে এটা? সবাই লিখো তো, এটা সবাই লিখো, দেখি কেমন পারো। তাহলে প্রস্তাব দিয়ে মনে রাখবে এটা, হ্যাঁ। এবার দেখো, আমরা এইখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন আসবে। এইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ছক, হ্যাঁ, এই অধ্যায়ের। ভিটামিন এ, বি, সি, ডি, ই, কে, বি1, বি2, এগুলো ভিটামিন বি1, ভিটামিন বি2, ভিটামিন বি6, ভিটামিন বি12। এটা কিন্তু আসে পরীক্ষায়। পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসছিল একবার, যে ভিটামিন ইর অপর নাম কি? আলফা টোকোফেরল, হ্যাঁ, আলফা টোকোফেরল। এটা কিন্তু আসবে পরীক্ষায়। আবার এই যে এটা কিন্তু ভিটামিন, চুল পড়া থেকে শুরু করে সবকিছু, মাংসপেশি টান, হ্যাঁ, আমাদের যে সেক্সুয়াল অ্যাক্টিভিটি, সবগুলো নিয়ন্ত্রণ করে কে? এই যে তোমার ভিটামিন ই, মনে থাকবে। এবার দেখো, ভিটামিন ডি, ভিটামিন ডি আমাদের কোথায় পাওয়া যায়? ক্যালসিয়াম বা দুধে, ঠিক কিনা? এবার দেখো, ক্যালসিফেরল কি জিনিস? দেখো, যেটা আমাদের রিকেটস রোগ, হাড় বাঁকা রোগে এটা চিকিৎসায় ব্যবহার করা হয়, তাই না? ভিটামিন সি কি? অ্যাসকর্বিক অ্যাসিড, যেটা লেবু, পেয়ারা, কাঁচা সবজি, সবুজ কালারের সবজি, যেগুলো আমাদের দাঁতের মাড়ি, রক্তক্ষরণ কমায়। বুঝতে পেরেছো? ভিটামিন এ, ভিটামিন এর কারণে রাতকানা হয়, বুঝছো? এই রাতকানাকে বলে রেটিনল নামক পদার্থ থাকে ওখানে। তাহলে রাতকানা কোথায় কি দিয়ে হয়? স্কারবি কি দিয়ে হয়? রিকেটস কি দিয়ে হয়? এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মাংসপেশির টান পড়ে, হ্যাঁ, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বি1 থায়ামিন, বেরিবেরি রোগ হয়, হ্যাঁ, এটা বেরিবেরি রোগ। দেখো, বেরিবেরি রোগে আক্রান্ত কে ছিল বলো তো? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাই না? এবার দেখো, বি2 রিবোফ্লেভিন, হ্যাঁ, দেখো, রিবোফ্লাভিন। এই রিবোফ্লাভিন পরীক্ষা আসবে। কোন ভিটামিনের নাম রিবোফ্লাভিন? কোন ভিটামিন নাম? পিরিডক্সল, বি6, পিরিডক্সল বি6, মনে থাকে যেন এটা। আর বি12, যেটা আমাদের কি হয়, এটা হচ্ছে মেনস্ট্রুয়েশনের সময় এই ফলিক অ্যাসিড খাইতে হয় মেয়েদের, বেশি বেশি ব্লাড বা আরবিসি প্রোডাকশনের জন্য। আর তাহলে কি কি জন্য ব্যবহার করা হয় ফলিক অ্যাসিড? এই বেশি বেশি ব্লাড সেল প্রোডাকশন করার জন্য। বুঝতে কি পেরেছো? এই তো কমেন্ট করছো। বি12 অ্যাসকর্বিক অ্যাসিড, না 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 না, অ্যাসকর্বিক অ্যাসিড হচ্ছে ভিটামিন সি, আর ভিটামিন 12 হচ্ছে ফলিক অ্যাসিড, হ্যাঁ। এইটা আমাদের আরবিসির যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসটা তৈরিতে সহায়তা করে। তাহলে গেল। তাহলে আমরা এখান থেকে কিছু বেসিক পড়লাম। এখন 6 নম্বর প্রশ্নের অ্যান্সার করো তো, কে পারবা? মুক্তমূলক শোষণ করে। খাদ্যে কিছু মুক্তমূল আছে, কিছু যুক্তমূলক আছে। এগুলো খাদ্য থেকে আমাদের কি করে? খাদ্যকে প্রিভেন্ট করে অ্যান্টিঅক্সিডেন্ট থেকে। বুঝছো? অ্যান্টিঅক্সিডেন্ট মানে কি? এই কিছু কিছু সাবস্টেন্স আছে যেগুলোকে খাদ্যকে অ্যাটাক করে, খাদ্যকে পচিয়ে ফেলে সহজে। সেইটা যাতে না হয় সেই ক্ষেত্রে এটা। এখন আমি একটা কোশ্চেন করি তোমাদের, বলো যে একজনের হাত বাঁকা, হ্যাঁ, পাও বাঁকা, তাহলে এটা কোন ধরনের ভিটামিনের অভাব? বলো, কোনটি মুক্তমূলক শোষণকারী? মুক্তমূলক, দেখো, শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট।
এইবার দেখো এখানে এই যে সালফার ডাইঅক্সাইড এটা কিন্তু কোনো মুক্তমূলক না, বাকিগুলো দেখো এই যে শর্ট ফর্ম যেগুলো দেখো বিএইচএ কিন্তু এটা হাইড্রোক্সি, এগুলো কিন্তু ভাঙা যায়, দেখো টিবিকিউ এটা কিন্তু ভাঙা যায়, প্রোপাইল গ্যালেট এটা একটা দেখো অদ্ভুত নাম, কিন্তু এই সালফার ডাইঅক্সাইড এটা কিন্তু কেবলমাত্র বায়ুমণ্ডলে থাকে, যেটা বায়ুমণ্ডলে থাকে সেটা মনে করো অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, মানে অক্সিজেনেশনের বিরুদ্ধে কাজ করে। হ্যাঁ, এবার সরবিটালের জন্য অনুমোদিত ই নাম্বার সরবিটাল ডায়াবেটিস রোগীদের ইউজ করা হয়। তার মানে তোমার পিতামাতা বা দাদা দাদি যদি ডায়াবেটিসে আক্রমণ করে তাহলে তাকে কি ধরনের মানে খাবার খাইতে দিতে হবে? এমন এক ধরনের খাবার খাইতে দিতে হবে যে খাবারের প্যাকেটে লেখা থাকবে এই সামথিং, এই এর জায়গায় কিছু সামথিং লেখা থাকবে, তাহলে কেবল ডায়াবেটিসের ওই খাবারগুলো খাইতে দিবা। সেই খাবারটার নাম বলা হয় সরবিটল, এটা একটা শরবতের মতো জাতীয়। হ্যাঁ ভাই, রিকেটস রোগ ওটা একটা, ভিটামিন ডি। বলতো একজনের রক্তক্ষরণ হচ্ছে প্রচুর পরিমাণ, তাহলে এখানে কোন ভিটামিন কাজ করবে? তোমরা অনেকে এটা ভুল অ্যান্সার দেবা। বলতো একজনের রক্তক্ষরণ হচ্ছে কিন্তু ব্লাড কোয়াগুলেশন হচ্ছে না, মানে ব্লাড জমাট বাঁধছে না, তাহলে এখানে কোন ভিটামিনটা দায়ী এবং কোন আয়ন দায়ী? এই দুইটা প্রশ্ন, কোন ভিটামিন এবং কোন আয়ন রক্ত জমাট বাঁধার হচ্ছে না, তাহলে এখানে কোন দুইটা আয়ন নাই, কোন একটা আয়ন নাই এবং কোন ভিটামিন নাই বলো তো? এখানে দুইটা আমি এই ছক লিখলাম, এই ছকের ভিতরে সেই দুইটা অ্যান্সার দেব। বলো, ওয়াইফাই কি কাজ করে না? তাহলে দেখো তো সরবিটালের জন্য দেখো সরবিটাল না, তাহলে 420 মনে রাখবা। সরবিটাল হলে কি হয়? 420 করে, তাহলে মনে রাখবা 420। হ্যাঁ, এটা হচ্ছে 420। আর এটার অ্যান্সার দিয়ে দিই, ধরো তোমার এক জায়গায় ব্লাড ভেসেল কেটে গেছে, হ্যাঁ, রক্তনালী কেটে গেছে, এখান থেকে রক্ত হচ্ছে, তাহলে রক্ত জমাট বাঁধাইতে গেলে কিন্তু ক্যালসিয়াম আয়নের প্রয়োজন পড়ে। ক্যালসিয়াম এটা কিন্তু কয় নাম্বার ফ্যাক্টর বলো তো? এটা কিন্তু 4 নাম্বার ফ্যাক্টর, 4 নাম্বার ফ্যাক্টর, তাই না? 4 নাম্বার যে 4টা যে প্রধান ফ্যাক্টর তার 4 নাম্বার কিন্তু এই ক্যালসিয়াম আয়ন উপস্থিত করে, তাহলে ক্যালসিয়াম আয়ন তার নাই, বুঝছো? সাথে সাথে এই জায়গাটা কি হবে? এই জায়গাটা ভিটামিনের দরকার হবে, সেটা হচ্ছে ভিটামিন কে। এই ভিটামিন কে 2, 5, 7, 9 এই ধরনের ক্লটিং ফ্যাক্টরগুলোকে তৈরিতে সহায়তা করে ভিটামিন কে। আর এখানে আয়ন কি কাজ করবে? এই ক্যালসিয়াম, বুঝছো? কি আয়ন কাজ করবে সবাই বলো? এই যে অনেক অ্যান্সার দিয়ে ফেলাইছো, আল্লাহ। কাব্যর শহর, সুমাইয়া সুলতানা, ওরা যে ভালোই পারো। ক্যালসিয়াম আয়ন, নিশরাত জাহান নিশি, প্রান্ত তালুকদার, ঠিক আছে। এবার এটা বলো তো, লেসিথিনের জন্য এরকম একটা আছে, সেই লেসিথিনের জন্য, লেসিথিন শব্দের অর্থ হচ্ছে ডিমের কুসুম। আমরা যে ডিম পড়ি না, ডিমের ভিতরে দেখবা একটা কুসুম থাকে, ওই কুসুমটার নামই হচ্ছে লেসিথিন। অর্থাৎ লেসিথিন একটা ফসফোলিপিড, লেসিথিন একটা কি? ফসফোলিপিড, লিপিড সবচেয়ে বেশি পরিমাণ পাওয়া যায় এই ধরনের ফসফোলিপিড, তাই না? এটা পড়ছিলাম না, 5 প্রকার ফসফোলিপিড আছে, তার ভিতরে হচ্ছে তোমার প্রথম 3 প্রকার সরল, তারপর একটা জটিল, এরকম আছে না লেখা প্রথম অধ্যায়ে। তাহলে ডিমের কুসুম মানে হচ্ছে লেসিথিন, বুঝছো? তাহলে লেসিথিন হচ্ছে এক ধরনের ফসফোলিপিড, যেটা এই 322 এইটা হবে এখানের आंसर। তাহলে E322 আর আগে ছিল E420, E420 মনে থাকবে, E420 ছিল কিন্তু আগেরটা। এই মালিহা বুঝতে পেরেছো? সাবিরা, মোহা সুলতানা, সুপ্রিয় পল বুঝতে পেরেছো? এটা কিন্তু 322 হবে, খেয়াল করে রেখো। একটা লেসিথিন, একটা সরবিটল। হ্যাঁ, কৃত্রিমভাবে ফল পাকানোর জন্য কোন যৌগটি সবথেকে বেশি ব্যবহার করা হয়? কৃত্রিমভাবে ফল পাকাইতে গেলে কোনটা বেশি ব্যবহার করা হবে বলো? ফরমালিন, আর্সেনিক, কার্বাইড না কার্বন ডাই অক্সাইড? বলো তো কোনটি ব্যবহার করা হয়? তোমার যে আশেপাশে যে ফলের দোকানগুলো আছে ওরা কি কাজ করে বলো তো ফল পাকানোর জন্য? ওরা ভীষণ বিয়াদব, এই খারাপ জিনিস দিয়ে দ্রুত ফল পাকাই ফেলায়। এটা কাঁচা কলা গাছ থেকে পারলো, কৃষক শ্রমিক ওইটাকে পাকিয়ে দেবে এই দূষিত পদার্থগুলো দিয়ে। বলো তো কোনটা বেশি ব্যবহার করা হয় বলো? কার্বাইড, কার্বন ডাই অক্সাইড, আর্সেনিক না ফরমালিন? বলো। আর যারা যারা জিকে জন্য খুবই টেনশন করতেছো, ভাই আন্তর্জাতিক কি পড়বো, সাম্প্রতিক কি পড়বো, বাংলাদেশ বিষয়গুলো থেকে কি পড়বো, তাদের জন্য ছোট্ট একটা এই বইটা, জাস্ট জিকে হাইলাইট মেডিজিকে, বুঝছো? হাইলাইটস মেডিজিকে, এইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক ছোট বই, মাত্র 110 টাকা দাম। লাইব্রেরিতে গেলেই তোমার বললেই হয়ে যাবে যে স্যার আমি এই ধরনের বই চাচ্ছি, দেন। হ্যাঁ, মাত্র 110 টাকা দাম। তাহলে এখানকার কি হবে অ্যান্সার?
কার্বাইড হবে। হ্যাঁ, এখানকার কি অ্যান্সার হবে? কার্বাইড হবে। আর রাসায়নিক পিকলিং, পিকলিং মানে কি? আচার তৈরি, তাই না? কোনো কিছুর সাথে টমেটো, ফুলকপি এগুলোকে পিকলিং করা হয়। তাহলে পিকলিং এর জন্য সর্বাধিক বিশ্বব্যাপী খাদ্য সংরক্ষণ কোনটি? ভিনেগার, ফেনল অ্যালকোহল, ইথানোয়িক অ্যাসিডের 20% দ্রবণ, না ইথাইল অ্যালকোহল? বলো তো। সুমাইয়া সুলতানের ডি, হাসান হাবিব ঠিক আছে। ফরমালিন দিয়ে তো সতেজ রাখা হয়, বাট কার্বাইড দিয়ে ফল পাকানো হয়। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখানকার অ্যান্সার হবে হচ্ছে কি? ওটা কার্বাইড হবে অ্যান্সার, কার্বাইড। আর ফরমালিন তো যে কোনো ফরমালিন হইতে পারে। ফরমালিন তো সব ফরমালিন তো আর ফল পাকাতে ইউজ করা হয় না। অনেক ফরমালিন তোমার মনে করো এমনি শুকনা খাবারকেও ঠিক রাখে। তাহলে এখানে হবে অ্যান্সার কি? ভিনেগার। ভিনেগারকে কি ইউজ করা হয় বলো? এখানে হবে ভিনেগার। ফরমালিন ফল সতেজ রাখতে ব্যবহার করা হয়। ঠিক আছে, এবার দেখো হ্যাঁ ও ঠিক বলেছে, সতেজ রাখতে ব্যবহার করা হয়। কোন পিএইচ এর খাদ্যদ্রব্য ব্যাকটেরিয়া নষ্ট হয় না? এমন একটা পিএইচ লেভেল আছে যার নিচে গেলে আর খাদ্য নষ্ট হবে না, কারণ বেশি অ্যাসিডিক পরিবেশে জীবাণু বাস করতে পারে না। মহিলাদের যোনিদেশে একটা ব্যাকটেরিয়া বাস করে, তার নাম হচ্ছে ক্যান্ডিডা, ছত্রাক জাতীয়। হ্যাঁ, ওই ক্যান্ডিডার যখন পিএইচ কমে যায় তখন ওইখানে ওই ক্যান্ডিডা বসবাস করে এবং তোমার এক ধরনের ছত্রাককে আক্রমণ প্রতিহত করতে পারে না, ফলে ওখানে একটা রোগ হয়। বুঝছো? তো পিএইচ নিয়ন্ত্রণ করা আমাদের বডির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই পিএইচ নিয়ন্ত্রণ করার প্রক্রিয়া নাম হচ্ছে বাফার। এই বাফার কে আবিষ্কার করে এবং কোন সূত্র দিয়ে এটা হিসাব করা হয়? হ্যান্ডেলসন-হ্যাসেলবার্গ সূত্র। বুঝছো? এগুলো পড়বা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। বুঝছো? তাহলে পিএইচ এর ক্ষেত্রে অনেক জিনিস বললাম, এখানে মাইনাস লগ সামথিং। হ্যাঁ, তাহলে এটা হবে 4.5 এর কম যদি হয় তাহলে সেই খাদ্যটা জীবাণু বসতে পারে না। ওকে, এবার দেখো আমরা একটা মিশ্রণ নিয়ে পড়াশোনা করব। এখানে দেখো ব্রাউনীয় গতি আছে, টিন্ডাল প্রভাব আছে। এই দুইটা শব্দ এখান থেকে মনে রাখবা, মাথায় মনে রাখবা। হ্যাঁ, টিন্ডাল প্রভাব আর ব্রাউনীয় গতি কি জিনিস? ব্রাউনীয় গতি দেখো, একটা পাত্রের ভিতরে তুমি যদি দুধ নাও, 1 গ্লাস দুধ নাও, তাহলে দুধের ভিতরে কিন্তু অণুগুলা পরস্পরের সাথে ছোটাছুটি করবে, ছোটাছুটি করবে। তাহলে যে বিক্ষিপ্ত ভাবে ছোটাছুটি করতেছে দুধের অণুগুলা, এই কারণে পুরো দুধটাই কিন্তু একটা সমসত্বর মতো একটা হচ্ছে তোমার কি মিশ্রণ দেখাচ্ছে, ঠিক কিনা? পুরো মিশ্রণটাই সাদা দেখাচ্ছে, কেউ কিন্তু অধক্ষিপ্ত হচ্ছে না। তাহলে কলয়েড দেখো পরস্পরের সাথে আঘাত লাগছে দুধের কণাগুলা, ফলে পুরো দুধটাই কিন্তু সাদা হচ্ছে এখানে। বুঝছো? তাহলে এইটাকে বলা হয় ব্রাউনি গতি, যে বিক্ষিপ্ত ভাবে ছোটাছুটি করছে, এইটাকে বলা হয় ব্রাউনি গতি। টিন্ডাল প্রভাব কি জিনিস? সমুদ্রে যখন আলোক রশ্মিটা সমুদ্রের পানির উপরে এসে পড়ে তখন এই আলোক রশ্মিটার কিছু বিক্ষেপণ দেখা যায়, ওই বিক্ষেপণের নামটাই হচ্ছে টিন্ডাল প্রভাব। মনে থাকবে? তাহলে সহজ ভাষায় বলে দিলাম। দ্রবণ কি ধরনের? 3 ধরনের দ্রবণ হইতে পারে, সমসত্ব, অসমসত্ব। এই দেখো স্বচ্ছ, অস্বচ্ছ, অসমসত্ব। অর্থাৎ সমসত্ব এবং অসমসত্ব 2 ধরনের মিশ্রণ হয়। তার ভিতরে দেখো অসমসত্বই এবং কলয়েড, এইটা কিন্তু পরস্পরের অসমসত্ব। বুঝছো? এখন এদের আকারগুলো পড়বা 0.1 থেকে 0.2 থেকে 500, এগুলো কিন্তু আসে পরীক্ষায়। হ্যাঁ, এটা 500 থেকে বেশি। তার মানে কিন্তু যত আমরা নিচের দিকে যাচ্ছি তত এই আকারগুলো বাড়তে আছে। বুঝছো? আকারগুলো কি হচ্ছে? আকারগুলো দেখো বেড়ে যাচ্ছে, ঠিক কিনা? এবার দেখো এইগুলোর ক্ষেত্রে দেখো কি কি আছে। এদের দেখো ব্রাউনীয় গতি শুধুমাত্র প্রথমটার আছে, দ্বিতীয়টার আছে, লাস্টেরটার নাই। এর কিন্তু ব্রাউনি গতি আছে দুধের কণাগুলো দিয়ে বুঝালাম। তাহলে দেখো দুধ, এখানে উদাহরণ আছে, দেখো দুধ, গ্লুকোজ দ্রবণ, সোডিয়াম ক্লোরাইড, এবং দেখো মিল্ক অফ ম্যাগনেসিয়া, এটাও কিন্তু কলয়েড। এটা কিন্তু একটু পরে এমসিকিউতে আছে, অনুশীলনীতে আছে কিন্তু। আর দেখো এই যে এ দেখো র ক ভ, হ্যাঁ, কি দিয়ে মনে রাখা যায় বলো তো? র ক ভ কি দিয়ে মনে রাখা যায়? একটা ছন্দ বলো তো। র ক ভ কি দিয়ে মনে রাখা যায়? রক্ত কলেরা ভ্যাকসিন, রক্ত কলেরা ভ্যাকসিন মানে রক্তে কলেরা ভ্যাকসিন, এটা দিয়ে মনে রাখো। রক্তে কলেরা ভ্যাকসিন, রক্তে কলেরা ভ্যাকসিন সাসপেনশন, রক্তে কলেরা ভ্যাকসিন সাসপেনশন। সাসপেনশন মানে ঝুলে থাকা, কাদার মিশ্রণ, রক্ত, ভ্যাকসিন, এগুলো সব সাসপেনশনের উদাহরণ। মনে থাকবে? যেটুকু পড়ালাম ওইটুকু পড়ে নিও। এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছিল, আমার মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছিল এখান থেকে। কিভাবে বলো তো? এই যে এখান থেকে প্রশ্ন আসছিল এরকম, এই যে দই দিয়ে আসছিল, দই, এই দইয়ের জায়গায় দই না দিয়ে লিখছিল যে দধি, এইভাবে প্রশ্নটা আসছিল। দধি, দধি যা দই তাই, কিন্তু দধি যা দুধ না কিন্তু তা। বুঝছো? দধি যা দই তাহা, দধি যাহা দই তাহা, ভালো করে মনে রেখো। তাহলে মিল্ক মানে হচ্ছে দুধ, এটা আলাদা জিনিস, আর এই দুইটা কিন্তু এক জিনিস। মনে থাকবে?
তাই মেডিকেলের ইংলিশের জন্য সাজেশন চাই, মেডিকেল ইংলিশের জন্য তুমি বেশি বেশি সিনোনিম অ্যান্টোনিম পড়বা। এইটা যদি পড়ে থাকো তাহলে বেশি পরিমাণ ওয়ার্ড মিনিং এর ভিতরে তুমি চলে যাবা, ওয়ার্ড মিনিং বেশি জানবা। তুমি একটা, তোমাকে যদি কোশ্চেন দেওয়া হয়, তুমি ওই কোশ্চেনটা পড়ে কিচ্ছু বুঝলা না ভাই, তুমি কি আনসার করবা? কারণ তুমি তো ওয়ার্ড মিনিংই জানো না। ধরো এমন একটা প্রশ্ন দিছে যে তুমি তার ওয়ার্ড মিনিং জানতে পারছো না, ডেমনস্ট্রেশন দিস সিম্পল ওয়ার্ড, তুমি ডেমনস্ট্রেশন মানে জানো না, তাহলে ওই বাক্যে কি বলতেছে, তোমাকে কি করতে বলতেছে, কি নির্দেশনা দিচ্ছে সেটা তুমি জানো না। ডেমনস্ট্রেশন মানে নির্দেশনা, বুঝছো? তাহলে তোমার বুঝতে হবে আগে প্রশ্নটা পড়ে, তারপরে তো তুমি অ্যান্সার করতে যাবা, বা প্রত্যেক লাইনের হেডিং মিনিং তোমাকে বোঝা লাগবে। তাহলে বেশি বেশি ওয়ার্ড মিনিং এর প্রতি গুরুত্ব দিলে আমি মনে করি সব সাবজেক্ট কভার হয়ে যায় ইংলিশের। বেশি ওয়ার্ড মিনিং জানবা, তোমাকে ইংলিশে কেউ কোনোদিন থামায় রাখতে পারবে না। তাই সিনোনিম অ্যান্টোনিম 1000 করে পড়ে রাখো, বুঝছো? সাথে রাইট ফর্ম অফ ভার্ব, সাথে মনে করো তোমার রাইট ফর্ম অফ ভার্বের সাথে আর কি পড়বা, ওই যে পার্টস অফ স্পিচ 8 প্রকার আছে না, 8 প্রকার টোটাল, আর ভার্ব এর 3টা ফর্ম। তাই পার্টস অফ স্পিচ, ভার্ব, আর হচ্ছে তোমার প্রথমে সিনোনিম অ্যান্টোনিম, এই কয়টা টপিক, আর সেন্টেন্স কারেকশন, এই কয়টা টপিক পড়লে আপাতত তুমি একটা ভালো মার্ক তুলতে পারবা আপাতত। হ্যাঁ, তাহলে দেখো এখান থেকে সল কি জিনিস, ইমালশন কি জিনিস, ফোম কি জিনিস, অ্যারোসল কি জিনিস এক নজরে দেখে নাও। হ্যাঁ, এরপরে দেখো আমরা মানে কলয়েড ইমালশন নয়, নিচের কোনটি কলয়েড বাট ইমালশন নয়? কলয়েড ইমালশন নয়, বলো তো কোনটা কলয়েড ইমালশন নয়, বলো। এই দেখো কলয়েডের ক্ষেত্রে এদের ইমালশন, এই যে ইমালশন, দুধ, দেখছো দুধ হবে এখানে आंसर। কোন প্রক্রিয়ায় দুধ থেকে ছানা তৈরি করা হয়? কোন প্রক্রিয়া? কোয়াগুলেশন। দুধ থেকে ছানা তৈরির প্রক্রিয়ার নাম কি? কোয়াগুলেশন। অর্থাৎ দুধ থেকে যখন পানিগুলোকে বাইরে বের করে দেওয়া হয় তখন কিন্তু একটা শক্ত দলার মতো জিনিস তৈরি হয়। যখন একটা নরম কাদা থেকে তুমি যখন পানিগুলো আরো চেপে বের করে দিবা তখন কিন্তু কাদার দলাটা শক্ত হয়ে যাবে। এইটাকে বলা হয় কোয়াগুলেশন। কোয়াগুলেশন মানে কি জানো? জমাটবদ্ধকরণ। জমাটবদ্ধকরণ মনে থাকবে, জমাটবদ্ধকরণ মনে থাকবে। বারস্তি, প্রান্ত তালুকদার, রকি, মহুয়া, ইব্রাহিম, ঠিক আছে। তো ফ্রেন্ডদের মেনশন করে দাও, লাইভটা একটু শেয়ার করো, লাইক কমেন্ট করো। শেয়ার করেছো কেউ? শেয়ার করো। আচ্ছা দেখো তাহলে কোয়াগুলেশন এটা অনেকে গুরুত্ব দেয় না, বাট প্রতি পরীক্ষায় একটা করে থাকে মেডিকেল ভর্তি পরীক্ষায়। অনুশীলনী তো একদম সাজা করে ফেলবা, একটু পরে আমাদের অনুশীলনী প্রশ্ন চলে আসবে। দেখো দুধের নিচের কোন ডিসকারেজটি থাকে বলো তো? ও ডাইস্যাকারাইড। কোন ডাইস্যাকারাইডটি থাকে? দুধের অনেকগুলো উপাদান আছে না, প্রোটিন থাকে ওর ভিতরে। এখন দুধের কোন উপাদানটির জন্য দুধ মিষ্টি হয়? এই মিষ্টি হওয়ার জন্য দেখো যে দায়ী সেটা হচ্ছে ডাইস্যাকারাইড। এখন এই ডাইস্যাকারাইডের নাম কি? এই সুক্রোজ। এখন বলো তো সুক্রোজকে ভাঙলে আমরা কি পাই? অ্যান্সার হবে কিন্তু সুক্রোজ, তাই না? সুক্রোজ মানে মনে রাখবা শুকর আলীর জিএফ, শুকর আলীর জিএফ, জিতে গ্লুকোজ আর এফ তো ফ্রুক্টোজ, তাহলে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ মিলে হয় শুকর আলী, বুঝছো? শুকর আলী মানে সুক্রোজ। তাহলে সুক্রোজকে ভাঙলে কি হবে? জি প্লাস এফ, জিতে গ্লুকোজ, এফ তো ফ্রুক্টোজ, মানে কি থাকবে? তাহলে শুকর আলীর জিএফ। তাহলে এই ও ডাইস্যাকারাইড বলছে না, সুক্রোজ হবে না, সরি ল্যাকটোজ হবে। এটা ল্যাকটোজ, বুঝছো? ল্যাকটো মানে তো দুধ, তাই না? ওটা সুক্রোজ হবে না, আমি ভুল করে সুক্রোজ আর ল্যাকটোজ একই রকম মনে করেছি আমি, বুঝছো? ল্যাকটোজ হবে, সি হবে, আমি দেখতে পাই না অ্যান্সারটা। আচ্ছা দুধ থেকে ছানা তৈরির প্রক্রিয়া, সাবিরা ওটা ঠিক অ্যান্সার দিয়েছো তুমি, ঠিক আছে। 14C, ওটা আমার ভুল ছিল। দুধ থেকে ছানা তৈরির প্রক্রিয়ার নাম কি? একটু আগে পড়লাম না, ছানা তৈরি মানে কোয়াগুলেশন, তাহলে এখানে সি হবে অ্যান্সার। গেল। দুধে নিচের কোন আয়ন সময়ের সেটটি অধিক পরিমাণ থাকে? কোন সেটটা এখানে বেশি থাকে বলো তো? কোন সেটটা এখানে বেশি পরিমাণ থাকে বলো? কোন সেটটা একটু বেশি পরিমাণ থাকে দুধে? পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরাইড, কোন সেটটি বেশি থাকে বলো? এই জিনিসটা কিন্তু 3-4 বার আসছে মেডিকেল ভর্তি পরীক্ষা, মানে মেডিকেল না অন্য ভার্সিটিতে পরীক্ষা আসছে। দেখো এটা হচ্ছে এই দেখো ভার্সিটি পরীক্ষা এসে গেছে। তাহলে এটা পটাশিয়াম, ক্যালসিয়াম, হ্যাঁ এ দেখো কাল দিয়ে মনে রাখা যায়, কাল, সিএল, কাল, এরকম কিন্তু কোনো জায়গায় নাই। তাহলে মনে রাখবা দুধে যে আয়নগুলো পাওয়া যায় সেগুলো কাল, বুঝছো? দুধের প্রধান প্রোটিন কোনটি? দুধের প্রধান প্রোটিন কোনটি বলো তো?
এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকবার ভার্সিটিতে আসছে, মেডিকেলেও আসছে। বলো তো এটা কি হবে? না ভাই ল্যাকটোজ, ঠিক আছে আমি তো ওটা বলেছি ল্যাকটোজই হবে, ঠিক আছে। রসুল, ঠিক আছে। ইব্রাহিম খান মুসা, ঠিক আছে। তাহলে এটা কি বলো 16 17 বলো, 17 বলো, 17 হবে কেসিন। হ্যাঁ কেসিন, এই কেসিন হবে প্রধান, বুঝছো? কোন সাসপেনশন, কোনটি সাসপেনশনের উদাহরণ, মানে ঝুলে থাকে, আমি বলছিলাম না রক্ত কলেরা, এরকম বলছিলাম না রক্ত কলেরা। এই দেখো রক্ত কাদার মিশ্রণ, রক্ত কলেরা ভ্যাকসিন। হ্যাঁ, রক্ত কলেরা ভ্যাকসিন, কাদার মিশ্রণ, এগুলো সব কি হয়? সাসপেনশন হয়। তাহলে এখানকার অ্যান্সার কি হবে বলো তো? এখানকার অ্যান্সার হবে রক্ত বা ব্লাড। হ্যাঁ, দুধ কি কলোরাইড, সোডিয়াম ক্লোরাইড কি, এটা সমস্যাত দ্রবণ, তাহলে সল। তারপরে কি হবে? বাটার কি হবে? এটা পড়ে নিব ওই ছক থেকে। কলেরা ভ্যাকসিন মূলত সাসপেনশন, একটু আগে পড়ালাম না, সাসপেনশন হবে। এটা সবাই বলো তো সাসপেনশন হবে কিনা? কলেরা ভ্যাকসিন, রক্ত, কাদার মিশ্রণ, এগুলো কি হবে বলো? সাসপেনশন, বুঝছো? আমার ফোন বন্ধ হয়ে গেল, আর কমেন্ট পড়তে পারবো না, তোমরা কমেন্ট করে যাও। হ্যাঁ, মেশকাত মাইশা, সুলতানা জয়িতা, আমার ফোনটা অফ হয়ে গেছে, চার্জারের ভিতরে আছে। তাহলে দেখো কলেরা ভ্যাকসিন মূলত কি? একটা সাসপেনশন। হ্যাঁ, দুধে পাস্তুরীকরণ এবং ফুটানোর কারণে কোন ভিটামিন নষ্ট হয়ে যায়? এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যখন আমরা কোনো পাস্তুরীকরণ দুধ যখন আমরা জ্বালাই বা তাপ দিই, তখন ওইখানে একটা ভিটামিন নষ্ট হয়ে যায়। পাস্তুরীকরণ মানে হিট দিয়ে দুধটাকে পিউরিফিকেশন করে, বিশুদ্ধ করে। হ্যাঁ, তাহলে দেখো দুধে পাস্তুরীকরণ ফোটানোর জন্য কোন ভিটামিন নষ্ট হয়? ভিটামিন সি। এখানকার কি অ্যান্সার হবে বলো তো? ভিটামিন সি। এখানকার অ্যান্সার হবে ভিটামিন সি। হ্যাঁ, অন্ত্রের ইমেজিং বা ব্যারিয়াম সালফেট মিশ্রণে কোন সাসপেনশন থাকে? অন্ত্রের ইমেজিং সাসপেনশন। হ্যাঁ, এটা সাসপেনশন হবে। অন্ত্রের ইমেজিং মানে আমাদের নাড়ি ভুঁড়ি দেখার জন্য, একটা ছবি তোলার জন্য একটা দ্রবণ খাওয়াইতে হয় আমাদের, ওই দ্রবণটা হচ্ছে সাসপেনশন। হ্যাঁ, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এটা কিন্তু একটা ক্ষার, তাই না? এই ক্ষার এর পানির মিশ্রণে অধিভুক্ত দ্রবণটির নাম কি হবে? সাসপেনশন, কলোয়েড, না হচ্ছে ইমালশন, নাকি দ্রবণ? বলো তো। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড যখন হবে তখন এর নাম হয়ে যাবে কলোয়েড। হ্যাঁ, এর নাম কলোয়েড হয়ে যাবে। তোমরা কি পারছো? কেউ পারছো আশা করি। গাজন প্রক্রিয়ায় কোন পরিবর্তন সম্পন্ন হয় বলো তো? কোন প্রক্রিয়া সম্পন্ন হয়? গাজন প্রক্রিয়ায় একটা এনজাইম ব্যবহার করা হয়, মনে রাখবা। এই যে গাজন বা ফার্মেন্টেশন প্রক্রিয়ায় তিনটা এনজাইম ব্যবহার করা হয়, মনে রাখবা। জামাই দিয়ে, জামাই, এটা দেখবা তোমাদের জয়কুলি বইতে এইভাবে সাজানো আছে, এই জামাই শব্দটি এখানে আছে। তাহলে জয়কুলি বইটা কিভাবে সাজানো আছে? ছন্দ, বিভিন্ন রাইটারের প্রশ্ন সব একসাথে করা আছে। হ্যাঁ, ওখান থেকে দেখে নিতে পারো। তাহলে জামাই মানে মনে রাখবা জাইমেজ। তাহলে এই ফার্মেন্টেশন প্রক্রিয়ায় জাইমেজ, মধ্যে হচ্ছে ম্যাল্টেজ, তাহলে এই সকল এনজাইমগুলো ব্যবহার করা হয়। হ্যাঁ, আর রসায়িত হচ্ছে ইনভার্টেজ। হ্যাঁ, ইনভার্টেজ। তাহলে এখানে কোন প্রক্রিয়ায় দেখো জাইমেজ এনজাইম ব্যবহার করা হবে। বাট এখানে কি হয়? গ্লুকোজ থেকে ইথানল, ইথানল থেকে অ্যাসিটিক অ্যাসিড, ইথানল থেকে অ্যাসিটিক অ্যাসিড, ইথানল কিন্তু এটা কিন্তু ইথানল, বুঝছো? আর ওটা কিন্তু গ্লুকোজ থেকে ইথানল। তাহলে গ্লুকোজ থেকে ইথানল তৈরি হয় না ইথানল থেকে অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয় বলো তো? গাজন প্রক্রিয়ায় কোনটা হয় বলো তো? কাকে আমরা জারিত করি বলো? এটা কি হয় বলো? গ্লুকোজকে আমরা কি একটা এনজাইমের সাহায্যে আমরা কি বানাই? ইথানল বানাই না? তাহলে এখানে কি হবে? গ্লুকোজ থেকে ইথানল তৈরি করি। হ্যাঁ, সবচেয়ে কার্যকরী কোয়াগুলেন্ট, মনে রাখবা যার সাথে যত কিছু যুক্ত সেটা কার্যকরী কোয়াগুলেন্ট। তুমি এখানের দিকে তাকাও, এটা কিন্তু Fe কিন্তু 3+, এটা কিন্তু 2+, ম্যাগনেসিয়াম এটা কিন্তু শুধু প্লাস, এটা কিন্তু শুধু প্লাস, পটাশিয়ামের মাথায়, বুঝছো? A-1 A+, A-1 A+, এ হচ্ছে দেখো +2, ও কিন্তু -2। আবার এই কিন্তু দেখো এখানে 3 আছে না, তাহলে এই 3টা বানাইতে গেলে এর মাথায় চলে আসবে। তাহলে এখানে সবচেয়ে বেশি পরিমাণ আয়নিক ধর্ম কার বেশি? এই ডি, বুঝছো? ডির বেশি। হ্যাঁ, তাহলে ডি হবে আনসার। সর্বোচ্চ শক্তি পাওয়া যায় কোন খাদ্য থেকে? তুমি এতগুলো খাদ্য খাবা, মাংস, ডিম, দুধ, চিনি, মাখন, কোনটার বেশি শক্তি? এখানকার বেশি শক্তির ভিতরে দেখো তোমরা রাইট আনসার করতেছো, আমি এখানে বুঝতে পারছি। হ্যাঁ, তুমি দেখো মাখন, ডিম, দুধ, চিনি, এর ভিতরে কোনটা? মাখন। যদি তুমি খাও তাহলে সবচেয়ে বেশি পরিমাণ শক্তি পাবা মাখন, বুঝতে পেরেছো? মাখন খুবই একটা শক্তিমান খাবার।
হ্যাঁ, এবং কত শক্তি পাওয়া যায় গরুর দুধে, মানুষের এই যে তোমার একটু আগে পড়ালাম মাখন, এগুলো মনে রাখবে ভ্যালুগুলা। দুধে ঈর্ষাদ মিষ্টি স্বাদের কারণ হলো দুধে বিদ্যমান ল্যাকটোজ, সুক্রোজ, স্যাকরিন না প্রোটিন? বলতো কোনটির কারণে দুধের স্বাদ মিষ্টি হয়? কোনটির কারণে? তাহলে দেখো এটা কি হবে, এটা হবে ল্যাকটোজের কারণে। আমি বলছিলাম আমরা ডাইস্যাকারাইড আছে, এমন একটা ডাইস্যাকারাইড যেটা মিষ্টি। হেয়ার অয়েলের ইমালসিফায়ার হিসেবে কোনটি ব্যবহার করা হয়? হেয়ার অয়েলের প্রোপাইল অ্যালকোহল, বিউটানাইল হাইড্রোকুইনোন, অলিক অ্যাসিড, না হচ্ছে তোমার ইথাইল অ্যালকোহল? বলো তো এটা, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে ইমালসিফায়ার হিসেবে কোনটি ব্যবহার করা হয়? মানে হেয়ার অয়েলকে একটা ইমালসিফিকেশন মানে কি, হেয়ার অয়েলকে মানে মানে হেয়ারকে একটা নরমতা দান করবে, নরম মলিনতা দান করবে। হ্যাঁ, যেমন আমরা পিত্তথলির সময় বলছিলাম যে পিত্তথলি একটা ইমালসিফিকেশন করে, চর্বির কণাগুলো টুকরো টুকরো করে, মানে নরম করে দেয়। ঠিক তেমনি চুলকে নরম করে দেয় হচ্ছে তোমার এই অলিক অ্যাসিড, এই বাবাজি। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। এবার দেখো পরের কোশ্চেন, বেবি পাউডারের অ্যান্টিসেপটিক হিসেবে কোনটি ব্যবহার করা হয়? এটাও খুবই গুরুত্বপূর্ণ। বেবি পাউডার, বতে বেবি, বতে হচ্ছে কি হবে অ্যান্সার বলো তো? বতে বোরিক অ্যাসিড। এই যে পারছো, এই যে সি হবে অ্যান্সার, বুঝছো? তাহলে বোরিক অ্যাসিড এইটা বেবি পাউডারে অ্যান্টিসেপটিক, মানে বাচ্চাদের যাতে জীবাণু আক্রমণ না করতে পারে ত্বকে, সেই ক্ষেত্রে এই বোরিক অ্যাসিড বেবি পাউডার ইউজ করা হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু। হ্যাঁ, এটা কিন্তু পারতে হবে জয়িতা, বুঝছো? এবার দেখো বেবি পাউডার গেল আমাদের। এরপরে হচ্ছে মেহেদি রঙের জন্য কোন পদার্থ দায়ী? এইটা মেডিকেল ভর্তি পরীক্ষায় বারবার আসে, ম্যাট। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মেহেদির রঙের জন্য কোন পদার্থটি দায়ী? এর অ্যান্সার হবে ল্যানোলিন, ওলিক অ্যাসিড, লোশন না ল্যাসন? বলো তো কোনটা অ্যান্সার হবে, বলো? এটার অ্যান্সার হবে ল্যাসন। জিকের জন্য আবার বলি, মেডি হাইলাইট জিকে বইটা বাজার থেকে সংরক্ষণ করে নিবা, একদম কম দাম, 110 টাকা, শেষ। এবার দেখো 30, বেকিং সোডার রাসায়নিক ফর্মুলা কোনটি? বেকিং সোডা কি জিনিস? এই যে 10টা দেখো, সোডিয়াম বাইকার্বনেট সাথে 10 অণু পানি। এইটা আর এইটার ভিতরে কিন্তু কনফিউশন হয়ে যায়, সোডিয়াম বাইকার্বনেট হবে নাকি সোডিয়াম কার্বনেট 10 অণু পানি, কোনটা হবে? খাবার সোডা আর বেকিং সোডা আলাদা কিন্তু। খাবার সোডা যদি বলতে তাহলে সোডিয়াম বাইকার্বনেট, বাট বেকিং সোডা যদি বলে তাহলে সোডিয়াম কার্বনেট 10 অণু পানি, সোডিয়াম কার্বনেট 10 অণু পানি। ভ্যানিশিং পাউডারের ক্ষেত্রে কোনটি অনুপাদানটি প্রধান? ভ্যানিশিং ক্রিমের প্রধান উপাদান হিসেবে কোনটি প্রধান বলো তো? বোরাক্স, ইথাইল বেনজয়েট, আইসোপ্রোপাইল অ্যালকোহল না টার্টারিক অ্যাসিড? বলো, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা দেখো বিডিএস এ আসছে এবং বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতেও আসছে। দেখো এটা হবে আইসোপ্রোপাইল অ্যালকোহল। আইসোপ্রোপাইল অ্যালকোহল কখন হয়? যখন কয়টা হাত বসে মিথেনমূলক, এটা কিন্তু আসে। ভিনেগারের শতকরা কত ভাগ পানি থাকে? পানি থাকে কত ভাগ বলো তো? এটা কিন্তু অনেকে ভুল করবা, প্রশ্নটা না পড়েই তুমি 6 থেকে 10% দাগায় চলে আসবা, কিন্তু ভুল। এখানে চাচ্ছে কি পানি, এখানে কিন্তু ভিনেগার কত পার্সেন্ট থাকে এটা চাই নাই। তার মানে একটা পাত্রে তুমি এই পাত্রে মনে করো 90 থেকে কত থেকে কত, এটা হচ্ছে তোমার 94 থেকে তোমার 90 এই পার্সেন্ট পানি দিবা, এখানে পানি দিয়ে পূর্ণ করবা, আর 1 টুকরা ভিনেগার দিয়ে দিবা। তাহলে ভিনেগার অবশ্যই কম এখানে না, তাহলে সেই কম কতটুকু? এই কম হচ্ছে 6 থেকে 10% হচ্ছে এইটুকু, এই যে বলটুকু। ভিনেগার কম, পানি বেশি, তাহলে এমন একটা দ্রবণ। তাহলে এখানে চাচ্ছে পানি, তাহলে এখানে বেশি পরিমাণ জিনিসপত্র হবে, অর্থাৎ তুমি 6 থেকে 10 এটা 100 থেকে বাদ দিলে এই রেঞ্জটা পাবা না, ঠিক কিনা বলো? তাহলে এই জায়গার অ্যান্সার কি হবে ভাইয়া? তাহলে এই যে 90 থেকে 94, এটা কিন্তু পানি চাইছে, পানি, নট ভিনেগার। তাহলে মনে রাখবা যে ভিনেগার কাকে বলে? এর আরেক নাম আছে সিরকা, আরেক নাম কি? সিরকা। তাহলে 6 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণকে বলা হয় ভিনেগার। এই তো হয়ে গেল। এবার এখানে দেখো গ্লুকোজ আছে, গ্লুকোজকে ইথানলে পরিণত করতেছে, তাহলে এই জায়গায় কি এনজাইম হবে? ওই জামাই পড়ছিলাম না, জামাই, এই দেখো বুর্গিজ, তাহলে এইটা হবে অ্যান্সার। বুঝতে কি পেরেছো? কোনটি টয়লেট ক্লিনারের মূল উপাদান? এটা যদি না পারো, এটা হবে কি জানো? সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা খুবই গুরুত্বপূর্ণ, টয়লেট ক্লিনার সোডিয়াম হাইড্রোক্সাইড। আর এইটা কিন্তু কিসের বলো তো? এটা কিন্তু ব্লিচিং পাউডারের সংকেত, ভালো করে মনে করে রাখো। ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, বুঝতে পেরেছো?
এইবার দেখো 35, আমাদের আর কয়েকটা এমসিকিউ আছে তারপরে ক্লাস শেষ। হ্যাঁ, 50% বেশি অ্যালকোহল মুক্ত আফটার শেভ। এই যে আফটার শেভ শব্দটি আছে দেখো, মানে শেভের পরে আমাদের মানে নাপ্তি ভাই কিছু লাগাই দেয়, বুঝছো? তো ওই 50% বেশি অ্যালকোহল মুক্ত যুক্ত, কি মুক্ত না যুক্ত, দেখবে একটু জ্বালা জ্বালা করে মুখে দেওয়ার পরে। ওই দেওয়ার কারণ কি? ত্বকে র্যাশের সৃষ্টি হয়, বুঝছো? ত্বকে র্যাশের সৃষ্টি হয়। যদি আমরা এমনি ওইটা যদি না দিত তাহলে একটু পরে আমাদের কি হতো, ত্বকে র্যাশ ছোট ছোট ফুসকুড়ি তৈরি হতো। তাহলে এটা কেন ব্যবহার করা হয়? ওই মানে করলে কি হবে, ত্বকে র্যাশের সৃষ্টি হবে। হ্যাঁ, যদি এর বেশি হয়, 50% যদি বেশি হইতো তাহলে কিন্তু আমাদের ত্বকে র্যাশের সৃষ্টি হইতো, বুঝছো? এর কম ইউজ করতে হবে তোমাকে। কোল্ড ক্রিম, কোল্ড ক্রিমের কি হবে দেখো, লুব্রিকেটিং এজেন্ট হিসেবে কোনটি ব্যবহার করা হয়? কোল্ড ক্রিম। দেখো কোল্ড ক্রিম মানে ঠান্ডা ক্রিমে কোনটি ব্যবহার করা হয়? তরল প্যারাফিন। তরল প্যারাফিন। এই তরল প্যারাফিন ইউজ করার কারণে দেখো একটু নরম বা থকথকে বা হচ্ছে তোমার পিচ্ছিলতা দান করে। নেইল পলিশের দ্রাবক কোনটি? নেইল পলিশের দ্রাবক কোনটি? নেইল পলিশ মানে আমাদের কোথায় দেওয়া হয় বলতো? নখে। নেইল পলিশের দ্রাবক দেখো ইথানোয়িক অ্যাসিড না, ইথানয়েড না, ইথাইল অ্যালকোহল। এই যে ইথাইল অ্যালকোহল, এইটা আনসার, ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহল ইউজ করা হয় আমাদের নেইল পলিশে। এগুলো কিন্তু তোমার জানা লাগবে, এগুলো কোনো ট্রিক্স হয় না, বারবার পড়তে হবে, বারবার ভুলে যাওয়া, বারবার আবার রিভাইজ করতে হবে। ওকে, এবার দেখো ট্যাল্ক। ট্যাল্কের উপাদান কি দেখো, আমি মনে রাখতাম 34। হ্যাঁ, ট্যাল্ক আসলে আমার মনে থাকতো 34। এই যে 3-4 শব্দটি আর কোথাও আছে না, তাহলে ওইটা অ্যান্সার হবে। হ্যাঁ, আর এই যে লাস্টে দেখো বোরাক্সের সংকেত আছে, বোরাক্স। আর এটা আছে তুতের সংকেত, এই দুইটা তুতের সংকেত, তুতের। আর কাছের সংকেত, কাছের। থ্যাংক ইউ। ক্লাসটা আশা করি ভালো লেগেছে। আর সবাই দ্রুত মেডিজিকে হাইলাইটস বইটা সংগ্রহ করে নেবা বাজার থেকে, একদম কম দাম। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য দোয়া রইলো, আমার জন্য দোয়া করবা। আমি ইনশাল্লাহ ক্যাম্পাসে দেখা হবে। সবাই হতাশ না হয়ে রেগুলার পড়া চালিয়ে যাও, ইনশাল্লাহ তুমি সফল হবে একদিন না একদিন, হয় মেডিকেলে না হয় ভার্সিটিতে। তাই বলে আগের থেকে হাল ছেড়ে দিলে পরের ধাপগুলো কিন্তু অতিক্রম করতে পারবা না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাস এই পর্যন্তই। কেমন লাগলো জানিও। আসসালামু আলাইকুম।